রাজধানীর প্রায় প্রতিটি সড়কেরই বেহাল দশা। ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমাট বেঁধে থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন প্রাণ, কেউ বা পঙ্গুত্ব বরণ করার ঘটনা রয়েছে অহরহর। তবে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ বলেন, সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক পরিণত হয় এক একটি মৃত্যুকূপে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। রাজধানীর অধিকাংশ ব্যস্ততম সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়কগুলোর বেহাল অবস্থায় নাবিশ্বাস এলাকাবাসীর। ভাঙ্গা রাস্তা সংস্কার করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় যেমন পাল্লা দিয়ে বাড়ছে যানজট, তেমনই হতাহতের সংখ্যাও কম নয়। বিশেষ করে তেজগাঁও, বিজয় সরণি, যাত্রাবাড়ি, মুগদা, বনশ্রী, রামপুরা, মৌচাক, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কারণবাজার, সাতরাস্তা, হাতিরঝিল সহ অলিতে গলিতে প্রতিটি সড়কে যেন খানাখন্দে ভরা। তাই তো ক্ষোভ আর আক্ষেপের যেন কমতি নেই নগরবাসীর। এরকম ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরকম খানাখন্দের কাছে মানুষের অনেক ভোগান্তি হয়, কষ্ট হয়। বৃষ্টির মধ্যে তার অনেক সমস্যা, যানজট লেগে যায়। ঢাকা শহর একটা ভাঙতির কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে, পানি জমে থাকে, আমরা কিছু দেখি না। গাড়ি নামাই দিয়ে হুট করে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই যে ভাঙ্গা রাঙ্গা মনে করেন, আমরা সাধারণ মানুষ যেরকম হাঁটি মনে করেন, এরকম তো চলার মতো না রাস্তাঘাট। মানে ঢাকা কোন যাত্রাবাড়ি তো আরও অবস্থা খারাপ। তিলোত্তমা ঢাকার ব্যস্ততম এসব সড়কের পরিস্থিতি নিয়ে বিচলিত পরিবহন চালকরাও। তারাও সড়কে খানাখন্দের কারণে নিয়মিত পড়ছেন নানা বিড়ম্বনায়। কারণ বাজার রেলগেটে পুরো ভাঙ্গা, এই ভাঙ্গার জন্য আমরা মালিকের কথা শুনি, মানে মালিক বলে এবারে যাও কেন। উপরে যেই ফ্লাইওভারটা আছে এখানটা ম্যাক্সিমাম জায়গায় ভাঙ্গা, আমাদের তো এক জায়গায় ভাঙ্গা বাসাই থেকে আরেক জায়গায় পড়া লাগে। যাত্রাবাড়ি আবার এই রামপুরা আবার এই যে তেজগাঁও, তো সুন্দর একটা এলাকা তেজগাঁও, এই দেখেন ভাঙ্গাচুরা। আর ওই মুখের মাঝে এত ভাঙ্গা, গাড়ি পল্লি হয়ে যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক যেন হয়ে ওঠে এক একটি মৃত্যুকূপ বলে অভিমত বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। যখন এই গর্তটা বড় হয় বা গর্ততে পড়ে একজন মারা যায়, তখন দেখা যাচ্ছে বা আহত হয়, তখন দেখা যাচ্ছে যে এটাকে ঠিকঠাক করছে। অথচ কিন্তু মেইনটেনেন্স বাজেটের আওতায় যদি রেগুলার এটাকে নিয়মিত তত্ত্বাবধান করে কোনো গর্ত ভাঙাচোরা হলে ঠিকঠাক করে ফেলতো, হয়তো বা এই দুর্ভোগ বা দুর্ঘটনা বা প্রাণহানি হয়তো কমানো যেত। তবে এ সমস্যা থেকে উত্তরণের পথ দেখান বুয়েটের এই দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ। যদি মেইনটেনেন্স বাজেট ঠিকমতো করা হয় এবং যদি নজরদারি রাখা হয় এবং যদি অবহেলা না করা হয়, রাস্তা গর্তের পরিমাণ অনেক কমিয়ে একটা স্বাচ্ছন্দ্যের যাত্রা এবং নিরাপদ যাত্রা দেওয়া সম্ভব। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এভাবে খানাখন্দে ভরে থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকছে, যার ফলে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগ এবং বিড়ম্বনার মুখে। তাই নগরবাসীর প্রশ্ন, এই থেকে কি পরিত্রাণের কোনো পথ নেই? আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায় নাম থাকা বৈধ শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। তিনি বলেন, কোনো শিক্ষার্থী অপরাধের সাথে জড়িত থাকলে ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থিতা বাতিলের এখতিয়ার আছে কমিশনের। ইলিয়াস মাতবরের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। প্রতিনিধি নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন ভোটার। মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ডাকসু নির্বাচনের মাধ্যমে সকল সংকটের সমাধান চায় সাধারণ শিক্ষার্থীরা। যে ছাত্রদের কথা ভাববে, ছাত্রদের জন্য করবে, আমরা চাই এমন প্রার্থীরাই নির্বাচন করুক যারা ভালো কাজ করতে চায়, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, তারাই আসুক। ভার্সিটিতে ক্যাম্পাস রাজনীতি থাকুক, সমস্যা নেই, কিন্তু হল রাজনীতি যাতে কোনোভাবেই না আসে, যাতে কেউ আমাদের সিট বাণিজ্য করতে না পারে। বা আমাদের কল্যাণের স্বার্থে যারা কাজ করবেন, এরকম একজন প্রার্থীকে আমরা এবার নিজ থেকেই নির্বাচিত করতে পারবো। নির্বাচিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার অঙ্গীকার দিচ্ছেন প্রার্থীরা। প্রত্যেকটা হলে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, সবগুলো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা মনোনয়ন ক্রয় করতে এসেছে তাদের যেন তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের পূর্ববর্তী কোনো অনৈতিক বা কোনো খারাপ কাজ আছে কিনা তার সাথে জড়িত, সেগুলো যেন দেখে। আমাদের হলে নানান সমস্যা রয়েছে, আমার মূল লক্ষ্য হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে কাজ করা। যদি আমি নির্বাচিত হই তাহলে অবশ্যই আমার টার্গেট থাকবে
আমি যেন সুষ্ঠুভাবে ঢাকা ইউনিভার্সিটির স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় না বলেও জানান তিনি। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা, সে যেই দলের হোক কিচ্ছু আসা যায় না, সে ফর্ম তুলতে পারবে। এখানে যখন আসে ছাত্ররা ফর্ম তুলতে, সে এক একটা ইন্ডিভিজুয়াল ছাত্র, তার কোনো দলীয় পরিচয় থাকে না, মার্কও থাকে না। জুলাই গণ অভ্যুত্থানে বিরোধিতা জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বাতিল হবে প্রার্থিতা। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকায় নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র রাজনীতি তৈরিতে ডাকসুর বিকল্প নেই। সবকিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর উপর নির্মিত দ্বিতীয় সড়ক সেতুর পশ্চিম তীরে সেতু রক্ষা বাঁধের প্রায় 60 মিটার এলাকা ধসে পড়েছে। এতে বাঁধে প্রায় 70 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের ক্ষিপ্ত শব্দের ভাঙনের ঝুঁকিতে পড়েছে লালমনিরহাট রংপুর সড়ক সহ পার্শ্ববর্তী হাজারের বেশি পরিবারের বসতবাড়ি। তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় 900 মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের বিভিন্ন অংশে আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধের নিচের মাটি ধুয়ে গিয়ে ব্লকগুলো ধসে পড়ছে। বর্তমানে বাকি ব্লকগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পুরো বাঁধ ভেঙে গিয়ে সেতু ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদা পাথরে পুনর্স্থাপনে 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সর্বস্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়েটঘাট ও কোম্পানিগঞ্জ এ পুলিশ চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। এদিকে সিলেটের সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট দায়ের করেছেন এক আইনজীবী। গাজীপুরে মাদিনা পলিমার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে রেলওয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি কোনো অনুমতি ছাড়াই রেলওয়ের সংরক্ষিত জমিতে নির্মাণ করেছে ভবন। স্থানীয়রা বলছে, রেলওয়ের অসাধু এক কর্মকর্তা অর্থের বিনিময়ে জমি দখলে সহযোগিতা করেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালেকর উপজেলার মাটিকাটা এলাকায় গড়ে ওঠা মদিনা কারখানা সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি সরকারি মালিকানাধীন রেলওয়ের জমি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এই জমিটি রেলওয়ের মালিকানাধীন, তবে কারখানাটিটা ধাপে ধাপে দখল করে নিচ্ছে। ভিতরে দখল করে নিচে রেলের জায়গা, বাইরে থেকে দেখা যায় বাউন্ডারি করছেন, বাউন্ডারির ভিতরে আরো কি কি করতেছে এটা তো আমরা কইতে পারি না। মাপ ছিল এর আগে রেলের লোক 40 ফিট বা 60 ফিট এরকম শুনছিলাম। আর এদিকে রেলওয়ে পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী রেলওয়ে দপ্তরে বারবার অভিযোগ দিলেও এটি নিয়ে এখনো তদন্ত শেষ করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। অসুবিধা হইতেছে, ময়লা ফেলানোর জায়গা নাই, জায়গা ময়লা ফেলা রেলের ধরে মারধর করে, গালাগালি ভরে, অনেক কিছু করে। এত ফেলির কারণে কেউ হইতে কয় না, গাড়ি চলে ফেলাই দিব, গাড়ি ওরন দিব, পিস্তল তার বসাতে, এই ডরে এত তারা কেউ কয় না। অন্যদিকে দখলের সহযোগিতায় টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান রেলওয়ের এই কর্মকর্তা। অভিযোগ আসছে আপনাকে নাকি 30 লাখ টাকা দিছে, এই বিষয়টা কি? এটা স্টেট ডিপার্টমেন্ট জানে সেটা। মানে মদিনা গ্রুপ নাকি আপনাকে একটা টাকা দিছে ভাই, জল ভাই? না, এটা সত্য, মানে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আর খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন। আর যদি এরকম অনুমোদনবিহীন স্থাপনা করে তারা করে ফেলে, সেক্ষেত্রে যদি পরবর্তীতে জলাবদ্ধতা বা আমাদের ডাম্পিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি হয়, তাহলে তাদেরকে আমাদের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসার সুযোগ আছে। রেলওয়ের জায়গা দখল করে ভবন নির্মাণের ফলে একদিকে যেমন সরকারি সম্পদ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে আশেপাশের পরিবেশও নিরাপত্তা ও হুমকির মুখে পড়েছে। এটি থেকে প্রতিকার চান এখানকার বাসিন্দারা। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।
রংপুরের গঙ্গাচড়ায় বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে মারুফ মিয়া ও আব্দুর রহমান নামের দুইটি শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও মূল অভিযুক্তরা আটক না হওয়ায় জেলা প্রশাসনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন নিহত ওই শিশুর বাবা মা সহ স্থানীয়রা। শেষে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ দেন তারা। জেলা প্রশাসন ও পুলিশ বলছে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় গত 5 আগস্ট মঙ্গলবার সকালে খেলতে বের হয় দুজন। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজির একদিন পর বুধবার দুপুরে বাড়ি থেকে 300 মিটার দূরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই গর্ত থেকে আব্দুর রহমান নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকার এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নূর মোহাম্মদ নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও রশিদ মেম্বার সহ মূল আসামিদের আটক না করায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। বর্তমানে আইনের সুশাসন না থাকার কারণে অপরাধীরা অপরাধ করার পরেও পার পেয়ে যাচ্ছে। তারা দুটো বাচ্চাকে মেরে গুম করার চেষ্টা করেছিল আমাদের রশিদ মেম্বার। খুনিরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, প্রশাসন তার কোনো পদক্ষেপ নিতেছে না। ওরা যে বাচ্চা দুটো খুন করছে, মাসুম বাচ্চাটাকে আমরা সুষ্ঠু বিচার চাই। ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিমিষে শেষ বাবা মার। সন্তান হত্যার বিচার চান বাবা মা। আল্লাহর কাছে আশা আঙ্কিতে আসলো বাচ্চাটা হাফেজ বানবাবে, তো সেইটা আমার ভাগ্যে আল্লাহ হয় নাই, ওটা গেছে। আল্লাহর খুশি, আমারও খুশি। এখন বাচ্চারা যেমন রশি নাইছে, আমি সঠিকভাবে বিচার চাই, আমি তার শুলি চাই, ফাঁস চাই, আমি বিচার চাই, সত্য বিচার চাই, ফাঁসির অর্ডার চাই। গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ইমরান বলেন, কি কারণে শিশুদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পোস্টমর্টমের জন্য প্রেরণ করছি, পোস্টমর্টম রিপোর্ট পেটে করবো আসলে এটা কিভাবে হত্যাকাণ্ড কিনা বা অন্য কিছু কিনা। আর প্রাথমিকভাবে আমাদের মৃত্যু সংক্রান্তের সন্দেহ আছে, স্বাভাবিক মৃত্যু নয় মনে হচ্ছে। সর্বশেষ অবস্থা হচ্ছে আমরা একজন আসামিকে অ্যারেস্ট করেছি, আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। মামলায় মূল অভিযুক্তকে আটক না করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ শেষে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছে নিহত ওই শিশুর বাবা মা সহ স্থানীয়রা। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদেরকে যারা মারতে পারে, তাদেরকে যারা হত্যা করতে পারে, তারা পশু সমতুল্য, তারা পশুর চাইতে অধম। আমরা এই সকল বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং এই আইনি যে পদক্ষেপগুলো সেগুলো যেন কঠোর হস্তে গ্রহণ করা হয় এবং কঠোর হস্তে এগুলো দমন করে, সেই জন্য আমরা অনুরোধ জানাবো। জেলা জুড়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ শিশু হত্যাকারীদের বিচারের দাবি সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু ও বান্দরবান ও নাইখিংছড়ি এলাকায় গত 1 বছরে অভিযান চালিয়ে 2,33,00,000 ইয়াবা সহ 1,321,90,59,116 টাকা দামের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বিজিবি কক্সবাজারের রিজিয়ন। বুধবার আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগকে নতুন ভবন থেকে সরিয়ে পুরাতন ভবনে নেওয়ার উদ্যোগ নিয়েছে হাসপাতাল প্রশাসন। এতে রোগীদের মাঝে আরও স্বস্তি ফিরবে বলে দাবি তাদের। তবে রোগী ও তাদের স্বজনরা নতুন ভবনেই থাকার পক্ষে মত দিচ্ছেন। নতুন ভবনে চিকিৎসার সুবিধা আধুনিক, প্রশস্ত এবং সেবার মান আগের তুলনায় অনেক ভালো হওয়ায় এখানেই বিভাগটি স্থায়ীভাবে রাখা প্রয়োজন। কিছু চিকিৎসক ও হাসপাতাল স্টাফদের বেসরকারি প্যাথোলজি ল্যাবের সুবিধার জন্য পুরাতন ভবনে এই মেডিসিন বিভাগ নিচ্ছে বলে দাবি তাদের। এই বিল্ডিং এ এত বড় একটা মেডিসিন ডিপার্টমেন্ট আসলে কোনো মতেই চালানো সম্ভব না, কারণ ওখানে নাই পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত বাথরুম, পর্যাপ্ত ডাক্তারদের রুম। এখানে এখন মেডিসিন ইউনিট এখন চারটা ইউনিটের সমস্যা দেখেন যে আজকে রোগীরা ভর্তি হচ্ছে ইউনিট
4 দিন পর আবার তার অ্যাডমিশন করতেছে। এই রুগীটা ট্রিটমেন্ট হতে হতে একবার ডিসচার্জ করতে হচ্ছে। আর যখন আমার 6টা ইউনিট বা 7টা ইউনিট হবে তখন কিন্তু তার ট্রিটমেন্টও ভালো হবে, আমাদের ডাক্তার নার্সরাও ঠিকমতো রুগী দেখতে পারবে, ছাত্ররাও ঠিকমতো শিখতে পারবে। যদি আমরা মেডিসিন বিল্ডিংটা আগের জায়গায় নিয়ে আসতে পারি, মেডিসিন ডিপার্টমেন্টটা, তাহলে রুগীর স্যাটিসফ্যাকশন বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে এবং পরিবেশটা সুন্দর হবে। ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ রয়েছে। এ সেক্টরে নানা অনিয়ম দুর্নীতি দূর করতে দিনরাত কাজ করছে সরকার। এজন্য অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে ফেনী জেলার পাইলটিং কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। গাইবান্ধার সাদুল্লাপুরে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ নামে এক ব্যক্তির গুলিতে নারীসহ 2 জন আহত হয়েছে। বুধবার উপজেলার নাপিতের বাজারে এই ঘটনা ঘটে। আহতরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো অসীম তার হোটেলের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গোলাপ নামে এক ব্যক্তি হোটেলে নাস্তা শেষ করে বিল না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অসীম আগের বকেয়া টাকার কথা তুললে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ পিস্তল বের করে অসীম ও সেলিনা বেগমকে লক্ষ্য করে গুলি চালান। খবর পেয়ে সাদুল্লাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ রফিকুল ইসলাম ও শিফন ইসলাম নামে বাবা ছেলেকে আটক করা হয়েছে। গতকাল উপজেলা হাবড়া ইউনিয়নের ভবানীপুর নতুনহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1 কেজি 890 গ্রাম গাঁজা, 25 পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ 9,370 টাকা ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্য সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কালকিনি পৌরসভার মাছবাজার থেকে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন থানার ওসি। গ্রেফতার হওয়া খায়রুল আলম খোকন ব্যাপারী কালকিনি পৌর এলাকার ঠ্যাঙ্গামারা মহল্লার বাসিন্দা। কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, জেলা আওয়ামী লীগের নেতা খায়রুল আলম খোকন ব্যাপারীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাভারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 8 দিন পর মৃত্যু হয়েছে হাশেম নামের এক ব্যক্তি। সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পর গতকাল নিজ বাড়ি সাভার পৌর এলাকার রাজাসনে জানাজা শেষে দাফন করা হয়। এ ব্যাপারে সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। বুধবার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দল ভাঙার ষড়যন্ত্র এবং মব ভায়োলেন্সের প্রতিবাদে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন মোস্তফা। সকল অবস্থাতেই জিএম কাদেরের পক্ষে রংপুর বিভাগ জাতীয় পার্টিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন, রংপুর ডিভিশনে এই দালাল চক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যেখানেই তাদের দেখা যাবে ও অস্তিত্ব পাওয়া যাবে সেখানে বাজ পাখির মতো গিয়ে তাদের তুলে নিয়ে এসে দিগম্বর করে রংপুরের রাজপথে দাঁড় করিয়ে রাখার জন্য নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এনসিপি সরকারের না গিয়েও তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে। তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে, বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে, সকল ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে। মাদারীপুরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু এমন সংস্কারের 31 দফা দাবি বিএনপির পক্ষ থেকে আগেই তোলা হয়েছে। এই 31 দফা দাবির মধ্যে সব ধরনের সংস্কার রয়েছে।
শরীয়তপুরের গোসাইহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা হয়েছে। আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় নলমুড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাশার সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাকসুদুল্লাহ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় গোসাইহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল রারি, নলমুড়ি উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান শিকদার উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গা থানায় দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত হল হাউস ডে। বুধবার ভাঙ্গা থানা সম্মেলন কক্ষে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আয়ুব মোল্লা, জামায়াতের উপজেলা আমির মাওলানা সারওয়ার হোসেন, সাংবাদিক, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সংস্কার চলতে থাকবে। গতকাল নরসিংদী বেলাবো উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও বেলাবো বাজার ও চর বেলাবো বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ এবং বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়। জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম। কর্মসূচিতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান, রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় চলা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে। গতকাল বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। গত 7 আগস্ট জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আয়োজনে শহীদ মিনার চত্বরে সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল শহরের খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে মানববন্ধন করা হয়। মানববন্ধনে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদরউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সব শর্ত পূরণ করার পরও কেন নিবন্ধন দেওয়া হলো না তা জানতে নির্বাচন কমিশন সচিবালয়ে মঙ্গলবার 12 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান বাংলাদেশ রিপাবলিক পার্টি। সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে নির্বাচন কমিশনার সানাউল্লাহর সাথে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় ইসি সানাউল্লাহর 1 সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জানান সংগঠনের সভাপতি মেহেদী হাসান। যে কেন এবং কোন কারণে আমাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে 22টি দল আছে, এর মধ্যে অনেক দল তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনাই করে নাই, নাম সর্বোচ্চ অবস্থায় আছে তারা। তো কোন ক্রাইটেরিয়ার প্রেক্ষিতে তারা প্রাথমিকভাবে গণ্য হলো আর আমলা হলো না, এইটা জানার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে 12 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল এখন সাক্ষাৎকারের জন্য যাচ্ছি।